আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব 28। শুক্রবারের নতুন দিন, আজ বাড়িতে আছে সবাই। সব ব্যস্ততা ভুলে পুরো পরিবার সারাটা দিন একসাথে কাটাবে। সকালে ওঠার পর মেঘা কিছুই টের পায়নি। কাল যে টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছিল তা বেমালুম ভুলে গেছে। সকালে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করেছে, মনে করার চেষ্টা করেনি রাতের ঘটনা। টই টই করে পুরো বাড়ি মাতিয়ে রাখতে গিয়ে নিজের অ্যাসাইনমেন্টের কথাই ভুলে গেছে বেমালুম। 11টা পেরিয়েছে, রৌদ্র নিজেও আজ বাড়িতে আছে, ঘুমোচ্ছে এখনো। সকালে রুবিনা কাবির ডাকতে গেছিলেন। রৌদ্র ঘুমের ঘরে ডিস্টার্ব করতে বারণ করে দিয়েছে। ঘুমোবে সে, সারাটা রাত ঘুমায়নি। তা রুবিনা কাবিরের অজানা, তিনি ছেলেকে আইসে ঘুমাতে দেখে ডাকেননি আর। বেলা গড়াচ্ছে তবুও ছেলের ওঠার নাম নেই। এতটা ঘুমায় না সে। বাড়ির বাকিরা নামাজ পড়তে যাবে, রুবিনা কাবির ভাবলেন একবার ছেলেকে ডাকা উচিত। এ সময় উঠলে রৌদ্র কিছু খাবে না, একেবারে লাঞ্চ করবে। কড়া করে 1 কাপ কফি বানিয়ে সিঁড়ি ডিঙিয়ে উঠলেন তিনি। ছেলের ঘরের দিকে এগোতে গেলে কানে পড়ল স্বামীর ডাক। তোফায়েল কাবির ডাকলেন, হয়তো দরকার। রুবিনা কাবির মাঝপথে থামলেন, কোন দিকে যাবেন এই ভাবতে ভাবতে মুখোমুখি সাফাকে পেলেন অগত্যা। তড়িঘড়ি করে ওর হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বললেন, এটা তো রৌদ্র ভাইয়ের রুমে গিয়ে দিয়ে আয় তো মা। এখনো ঘুমোচ্ছে বোধহয়, ডাকবে আগে, বেলা গড়িয়েছে অনেক। বলেই চলে গেলেন তিনি। সাফা কিছুটা অলস প্রকৃতির, এই অলসতা থেকে বিরক্তি কাজ করলো। ও যাচ্ছিল নিচে, এখন আবার পথ ফিরিয়ে রৌদ্রের রুমে যাবে। বিরক্ত হলো, পরক্ষণে কিছু মনে পড়তেই চোখ মুখ উজ্জ্বল হলো তার। দ্রুত ছুটল রৌদ্রের রুমের দিকে, ঠাস করে দরজা খুলে চেঁচিয়ে ডাকলো, রৌদ্র ভাইয়া। একটু থেমে কাছাকাছি গিয়ে আবার, রৌদ্র ভাইয়া ওঠো, দেখো 12টা বাজতে চললো, আজান পড়বে এক্ষুনি। উঠবে না? ওঠো প্লিজ, কথা আছে তোমার সাথে। রৌদ্রের ঘুম হালকা হয়ে আসে, ভার লাগছে মাথাটা। দুর্বলতায় চোখ জোড়া বন্ধ রেখে জবাব করে, বল। ওঠো আগে, মামুনি ডাকতে বলেছে তোমায়। রৌদ্র বিরক্ত হয়ে উঠে বসলো, চোখ ডলে গা মোড়ালো, না তাকিয়ে হাই তুলে বলল রাশভারী গলায়, কি হয়েছে? আমার চকলেট কোথায়? কাল দাওনি? কি কথা হয়েছিল তোমার সাথে? তুমি যা যা জানতে চেয়েছিলে সব বলেছি, যা যা করতে বলেছিলে সেসবও করেছি। এখনো করছি আর করবও। কদিন ধরে চাকরি করছি তোমার আন্ডারে, তুমি সবটা চেপে রাখতে বলেছিলে। আমি কত কষ্টে চেপে রেখেছি জানো? সব কথা জমিয়ে রাখতে গিয়ে পেট ফুলে চুইচুই করছে আমার। মেঘা যদি জানতে পারে আমি ওকে লুকিয়ে ওর বিষয়ে সব তথ্য তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে ও রাস্তা রাখবে না আমায়, কথা বলবে না আমার সাথে। ও জানবে কি করে? আমি যদি মুখ ফসকে বলে ফেলি, মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দিচ্ছি তোকে, গান্ডে পিণ্ডে চকলেট গিলছিস, সেসব আসতে কোথা থেকে? কাল থেকে তো দাওনি, তাই বলছি, মুখ চুলকাচ্ছে। রৌদ্র ফোঁস করে শ্বাস ফেললো, বিছানা থেকে নেমে দাঁড়ালো, বলল, টেবিলের সেকেন্ড ডয়ারে তোর পারিশ্রমিক আছে, নিয়ে যা গাব্বু। সাফা গদগদ হয়ে ওঠে, বেডসাইড টেবিলের ওপর কফির মগটা ঠক করে রেখে ঘুরে দাঁড়ায়। টেবিলের দিকে এগোনোর আগে একটু থেমে আবার শুধায়, আচ্ছা ভাইয়া, তুমি তো আমায় বলনি মেঘার সব পছন্দ অপছন্দ জানার পর এসব কেন করছো তুমি? এমনি। অ্যাহ, এমনি। আমি জানি তুমি মেঘাকে কনভিন্স করার চেষ্টা করছো, কিন্তু এভাবে অপ্রকাশ্যে চেষ্টা করলে হবে? ও তো জানবেই না যে আমার নাম করে তুমি সব করছো। এমনিতেও এ বাড়ির কারোর খরচে চলে না ও, মাস শেষে সব হিসেব বুঝিয়ে দেবে। হয়তো এসবের হিসেবও যোগ। কথা শেষ করার আগে রৌদ্রের ফোন বাজলো, বাকি কথাটুকু শেষ করতে পারল না সাফা। রৌদ্র বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়, ইম্পর্টেন্ট নয় বিধায় রিসিভ করার আগেই কেটে দেয়। সাফার দিকে চোখ তুলে অর্ধেক কথা না বুঝে বাকিটা শোনার জন্য শুধায়, কি যেন বলছিলি? তালগোল পাকিয়েছে সাফা, কথা পেঁচিয়ে বলল, বললাম তুমি তোমার বউকে কেয়ার করবে করো, আমি তো সবটা বলেছি তোমায়। এবার নিজের মতো করে যত্ন নাও ওর। তোমার বউ কিন্তু ঘাড় ত্যাড়া স্বভাবের, যদি জানতে পারে এসবে আমি আছি তাহলে। শাট আপ গাব্বু, কে আমার বউ? সাফা কপাল কুঁচকায়, কেন মেঘা? তোকে কে বলেছে ও আমার বউ? আমি বলেছি? আর তোকে এটা কে বলল যে আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি? এত সব কিছু করছো কেন তাহলে? এ বাড়িতে ওসব করার মতো একমাত্র আমি আছি ওর, তাই করছি। তোকে বেশি ভাবতে বলেছি? ওই ঘুরে ফিরে তো একই হলো, তুমি ওর হাজব্যান্ড তাই এসব করছো। চুপ কর, আমি কারো হাজব্যান্ড নই, না কোনো ঘাড়তারা ইডিয়েট আমার বউ। কানের কাছে এসব ঘ্যান ঘ্যান করে ডিস্টার্ব করবি না, যা এখান থেকে। সাফা ভেংচি কেটে মুচকি আসলো, ও বোকা, তাই বলে এতটাও বোকা নয়। সব বুঝে সে, শুধু ওকে কেউ সিরিয়াসলি নেয় না। গত কদিনে সে রৌদ্রের হয়ে কাজ করছে, রৌদ্র যা বলে তাই করে। সময় অসময়ে রৌদ্রের কথা মোতাবেক মেঘাকে টেনে টুনে ছাদে নিয়ে যায়। ঠিক যে সময় রৌদ্র ছাদে থাকে সে সময়
রোজ বিকেল করে মেঘার পছন্দ মতো বাইরের খাবার আসে এ বাড়িতে। সাফা নিজে আনিয়েছে বলে চাপিয়ে দেয়। কত শত মিথ্যে কথা বলছে আজকাল সে, মুখ পাতলা মেয়েটা সবটা চেপেও রেখেছে। হুটহাট বেফাসে বলতে গিয়েও কোনো রকমে থেমে যায়। সব রৌদ্রের কথাই। এসব রৌদ্র কেন করছে? সাফা কি বোঝে না নাকি রৌদ্রকে গাব্বু পেয়েছে? টেবিলের ড্রয়ার খুলে সবগুলো চকলেট বের করলো সাফা। হুট করে টেবিলের ওপর নজর পড়তে একটা ল্যাপটপ চোখে পড়ল। চিনতে বেগ পোহাতে হলো না। ল্যাপটপের উপর মেঘার মার্ক করা নামটা জলজল করছে। সাফা কপাল গোটায়, না বুঝে পিছু ফিরতে ফিরতে রৌদ্র ওয়াশরুমে ঢুকে পড়েছে। সাফা আর কিছু বলতে পারলো না, জিজ্ঞেস করতে পারলো না। ভাবতে ভাবতে বের হলো রুম থেকে। নিজেদের ঘরে গিয়ে মেঘাকে পেল না। শাওয়ার নিতে ঢুকেছে ওই মেয়ে। সাফা বিছানার উপর পা তুলে বসে, চকলেট ছিঁড়ে খেতে খেতে ভাবুক হয়ে কিছু হিসেব মেলানোর চেষ্টা করে। খানিকক্ষণের মধ্যেই মেঘা বেরোতেই ছটফট করে প্রশ্ন করে কপাল গুটিয়ে, মেঘা তোর ল্যাপটপ কোথায়? চুল মুছতে মুছতে বেরোচ্ছিল মেঘা। ল্যাপটপের কথা কানে পড়তে কপাল জড়ো করলো। মিররের সামনে দাঁড়িয়ে পড়ল। টেবিলের ওপর নেই তো, দেখ। ধক করে উঠে মেঘা চট করে পিছু ফিরে চায়। কাল রাতে তো টেবিলের ওপরেই রেখেছিল। অ্যাসাইনমেন্টের কাজ পুরোটা বাকি। ভাবলো একেবারে লাঞ্চ করে ল্যাপটপ নিয়ে বসবে। দ্রুত টেবিলের ওপর নজর বোলালো, নেই ল্যাপটপ। মাথায় টাওয়াল পেঁচিয়ে ছটফট করে ড্রয়ার খুলে দেখলো সেখানেও নেই। সাফার উদ্বিগ্নতা দেখে ভ্যাবলার মতো বলল, ঘরে নেই তোর ল্যাপটপ? আমি তো ভাইয়ার রুমে সেম ল্যাপটপ দেখে আসলাম। ভাইয়া মানে? রৌদ্র ভাইয়া? কফি দিতে গিয়ে দেখলাম টেবিলের ওপর তোর ল্যাপটপ। তাই তো বলছি তোকে, তোর ল্যাপটপ ভাইয়ের রুমে কেন? মেঘা চোখ ছোট করে তাকায়, কিছু বুঝে ওঠে না। ওই লোকের ঘরে ওর ল্যাপটপ কেন? আর গেলই বা কি করে? এক মুহূর্ত অপেক্ষা করলো না সে। সেভাবে এক ছুটে ঘর হতে বেরোলো। দুটো ঘর পেরিয়ে সোজা রোডের ঘরে ঢুকলো দোটানাহীন। ঘর ফাঁকা, ওই লোক ঘরে নেই, হয়তো ওয়াশরুমে শাওয়ার নিতে ঢুকেছে। মেঘা এদিকে ওদিকে তাকায়, টেবিলের উপর নজর দেয় প্রথমে। ও নিজের জিনিসটা চিনতে ভুল হলো না। কাঙ্ক্ষিত ডিভাইসটা এই অনাকাঙ্ক্ষিত জায়গায় দেখে কপালে ভাঁজ পড়লো। চোখ সরু করে হাত বাড়ালো, ছুঁয়ে দেখলো নিজের জিনিসটা। এটা তো ওর নিজের। তড়িঘড়ি করে স্ক্রিন ওপেন করে মেঘা। এই ল্যাপটপ কেবলই পড়াশোনার জন্য, আর বাড়তি কিছু নেই এটাতে। মেঘা সবটা খুঁটিয়ে দেখলো। ডক্স ব্রাউজারে ঢোকা মাত্রই ডাগর চোখ চোখ বড় বড় হয়ে আসলো রমণীর। ওর ফেলে রাখা অ্যাসাইনমেন্ট কমপ্লিট। কাল অবধি ব্লার ছিল সবটা, আজ পুরোটা পূর্ণ। মেঘা হেডলাইন মিলিয়ে দেখে নিজে কয়েক লাইন লিখেছিল কাল। ওর লেখাগুলো নেই। ওরটা কাট করে নতুন করে লেখা হয়েছে সবটা। মেঘা পড়ল কয়েক লাইন, খেয়ালের বসে বসলো চেয়ারে। অবাক লোচনে তাকে স্ক্রিনে ভেসে ওঠা লেখাগুলো এক এক করে পড়ল। কি সুন্দর বর্ণনা করে গুছিয়ে লেখা, টাস্কের টপিকের সাথে খাপে খাপ। বেখেয়ালে বিস্ময়ে মুখ ফাঁক হয়ে আসে একবিংশির। চোখে ঘন পলক ফেলে ও, ঠোঁট ভিজিয়ে ভাবে, কে করলো এসব? ও তো ডিপ্রেসড ছিল এটা নিয়ে। পরশু পেপার সাবমিট করতে হবে। রৌদ্র করেছে এসব, তা না হলে আর কে? মেঘার চিন্তার মাঝে খট করে দরজা খোলার শব্দ হলো। ধান কাটতেই চমকে চকিতে ঘাড় ঘোরালো মেঘা। রৌদ্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। পরনে সাদা টাওয়েল পেঁচানো, ভেজা ভেজা পেঁচানো শরীর সম্পূর্ণ উন্মুক্ত। ভেজা চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে এক নিমিষে চোখ গোল গোল হয়ে গেল মেঘার। আহাম্মক বনে রইল ভ্যাট ভ্যাট করে তাকিয়ে। লোকটার এমন দশা দেখে অক্ষিযুগল কোটর ফেটে বেরিয়ে আসার উপক্রম। মুখ গোল রমণীর। রৌদ্র এখনো এদিকে খেয়াল দেয়নি। ওয়াশরুম থেকে বেরিয়ে মিররের সামনে দাঁড়ালো সে। এক ভ্রু উঁচিয়ে দুহাতে ভেজা চুলগুলো ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলে দিল। মিররেই নিজের পেছনে মেঘার প্রতিবিম্ব দেখা মাত্রই কপাল কুঁচকে আসলো তারও। অগত্যা এক ঝটকায় পিছনে শরীর ঘোরায় সে। মেঘার সাথে চোখাচোখি হওয়া মাত্রই মূর্ত অবস্থায় থমথমক এলো মেঘা। ভ্যাবাচ্যাকা খেয়ে দ্রুত দৃষ্টি নামিয়ে নিচে চোখ খিচে বন্ধ করলো। জিভে কামড় বসালো নিঃশব্দে। ঘাড় ঘুরিয়ে এক হাতে চোখ ঢেকে ফেললো। নীরবে মাথা ঝাঁকিয়ে মনে মনে নিজেই নিজেকে কটাক্ষ করে ঝাড়ি মারলো। মেঘাকে আচমকা নিজের রুমে দেখেও রৌদ্রের প্রতিক্রিয়া দেখা গেল না সেভাবে। এই মেয়ে আসবে তা ওর জানা ছিল, তবে এ সময় আসবে সেটা ভাবেনি। ওষ্ঠ বাঁকায় রৌদ্র ফিসেল স্বরে বলে, হোয়াটসঅ্যাপ সানি, আজ তুমি নিজে থেকে আমার রুমে এসেছো যে? মেঘা বিড়বিড় করে কিছু একটা বলল, অতঃপর উঠে দাঁড়িয়ে গলা চড়িয়ে কর্কশ স্বরে বলল, নির্লজ্জ লোক, লজ্জা নেই? লজ্জা পাওয়ার মতো কি এমন হলো? কাপড় পরুন, অসভ্য লোক। রোদের হাসি শোনা যায়, কণ্ঠস্বর বোধ হয় কাছে কোথাও। তার মানে ওই লোক মেঘার কাছাকাছি এগিয়ে আসতে। হাত পা কুঁকড়ে চোখ আরও খিচে নিল মেঘা। সিটিয়ে ঢোক গেল শিরশিরে অনুভূতি ঢাকতে। ওপাশ থেকে হাসকি স্বরে বলল রুদ্র,
সভ্য মেয়ে, হুটহাট আমার ঘরে এসেছো কেন? হুটহাট এসেছো বলে এই অবস্থায় দেখতে পারছো? একটু জানিয়ে আসলেই পারতে। আরো মারাত্মকভাবে ধরা দিতাম তোমার চোখের সামনে। মিস করে গেলে সুইট হার্ট। মেঘার কান গরম হয়ে আসলো, বোঝার চেষ্টা না করে ঝাই করে উঠলো তপ্ত স্বরে। খবরদার ওই অবস্থায় আমার কাছে আসবেন না, মেরে ফেলবো কিন্তু। কাপড় পরুন রায়নো মুখ। দীর্ঘক্ষণ রোদ্রের তরফ থেকে কিছু শোনা গেল না। পিনপতন নীরবতা চলল পুরো রুমে। মেঘা নীরবতা অনুমান করে চোখ থেকে হাত সরায়। অনুভব করে নিজের শরীরের কম্পন। তিরতির করে কাঁপছে সে। পিটপিট করে চোখ মেলে মেঘা। সামনে দেওয়াল, আর পেছনে ওই অভদ্রলোক। মুখ বাঁকালো রমণী। মাথার চুল টাওয়ালে পেঁচানো এখনো। শাওয়ার নিয়ে এখানে এসেছে। টাওয়াল খুলতেই ভেজা চুলগুলো পিঠ ঝাঁপিয়ে পড়ল। ভেজা টাওয়াল দিয়ে মুখ মুছল মেঘা। এমতো সময় রোদ্রের স্বর শোনা গেল। এদিকে তাকা ইডিয়েট। মেঘা ধীরে পিছু ফেরে। কাপড় পরেছে লোকটা। বিছানার পাশে বসে কফির মগে চুমুক বসাচ্ছে। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে কফি। মেঘা এবার আধো নিভু দৃষ্টি পূর্ণ করে। প্রথমে চড়া গলায় শুধায়, আমার ল্যাপটপ আপনার রুমে কেন? এনেছি তাই। কেন এনেছেন? কাজ ছিল। আমার জিনিসে আপনার কি কাজ? কি কাজ তা এতক্ষণে দেখা হয়ে গেছে নিশ্চয়ই। মেঘা তৎক্ষণাৎ পরিপ্রেক্ষিতে বলার মতো কিছু পেল না। গলা ভিজিয়ে ঘন পলক ঝাপটালো। চড়া কণ্ঠ নরম হলো এ বেলায়। অ্যাসাইনমেন্ট আপনি রেডি করেছেন? রৌদ্র কিছু বলল না। মেঘার উত্তর না পেয়ে আবার শুধায়, কি হলো বলছেন না কেন? কেন? এমনি। কি করে জানলেন আমার অ্যাসাইনমেন্ট ছিল? দেখেছি। কখন? রাতে। কি করে? অত কিছু জানতে হবে কেন? পেপার রেডি হয়েছে, দেখে বুঝে নে সবটা। সব ঠিকঠাক থাকলে প্রিন্ট করে এনে দেব, জমা দিবি গিয়ে। রোদ্রের চড়া গলার বিপরীতে মেঘা এ পর্যায়ে কিছু বলতে গিয়েও থামলো। বেশ অবাক হলো। কেন যেন কথাটা গলায় আটকে গেল কোথাও একটা। মাঝে মাঝে কি হয় কে জানে। মেঘা মাথা নামিয়ে কিছু একটা বিড়বিড় করে মনে মনে। যতটুকু পড়লো ততটুকু বেশ ভালো লিখেছে এই লোক। অ্যাসাইনমেন্টের মূল কথা উঠে এসেছে পুরোটাই। মেঘা নিজেও এত গভীর শব্দচয়নে লিখতে পারতো না হয়তো। এই লোক এত সুন্দর করে গুছিয়ে লিখলো কি করে? তাও আবার ইংরেজি। মেঘা এ বাড়িতে আসার পর আদ্রকে পড়াশোনা করতে দেখেছে। ইংরেজি নিয়ে পড়েছে আদ্র। অতঃপর ইংরেজিতে লেকচারার হয়েছে। কিন্তু এই লোকও পড়াশোনা করেছে। মেঘার সাথে সম্পর্ক জোড়ার আগ অব্দি কেমন ছিল জানা নেই। শুধু জেনে এসেছে রৌদ্র বেপরোয়া নেশাখোর। এই নেশাখোর লোকটা ইংরেজিতে এতটা পারদর্শী কি করে? আর কখনই বা এই অ্যাসাইনমেন্ট করলো? এটা তো এক নিমিষের ব্যাপার নয়, যথেষ্ট সময় প্রয়োজন। রাতে যদি ল্যাপটপ এনে থাকে তাহলে কি রাতেই করেছে? আরও প্রশ্ন জাগে, মেঘার জন্য বরাদ্দ কাজ উনি করবেনই বা কেন? বিনিময়ে ওনার লাভটা কোথায়? ভাবুক ভঙ্গিতে ওষ্ঠ উল্টে ঘাড় উঁচায় মেঘা। লম্বা চুল হতে চুয়ে চুয়ে টুপটাপ পানি ঝরে পড়ছে মার্বেলের মেঝেতে। রৌদ্র এক পলক তাকালো মেঘাকে ভাবুক অবস্থায় দেখে বলল, এই ইডিয়েট, কি ভাবছিস? আপনি পড়াশোনা করেছেন কতদূর? ম্যাট্রিক ফেল। বিশ্বাস হলো না, সহসা মুখ বিকৃতি করে ভেঙচি কাটলো। তবুও ব্যঙ্গ করে বলল, ম্যাট্রিক ফেল? এতদূর পড়েছেন? আমি তো ভেবেছিলাম 1-2-তে থাকাকালীন সময়ে বোধহয় হাল ছেড়েছেন পড়াশুনোর। রৌদ্র রেগেমেগে তাকালো। মেঘার হাসি পায় আকস্মিক। হাসি চেপে বলে, না কিছু না। আমি বুঝেছি আপনি একজন ম্যাট্রিক ফেল রায়নমুখ, তাই আপনার কমন সেন্স এতটা কম। রৌদ্রের রাগ বাড়ল। ক্ষেপে বলল, ইভারা রাগাবি না আমায়। থাপ্পড় খাওয়ার জন্য গাল চুলকাচ্ছে। ল্যাপটপ রেখে আমার রুম থেকে বের হয় ইডিয়েট। মাথা ধরেছে একেই। চট করে চায় মেঘা। তিক্ত স্বরে বলে, বের হব কেন আমি? তো থাকার ইচ্ছে আছে বুঝি? নো প্রবলেম, থেকে যা, আমি রেখে দেবো যত্ন করে। মুখ ঝামটালো মেঘা। আজান পড়েছে, বাড়ির বাকিরা নামাজে যাবে। বের হওয়ার আগে খানিক ঘুরে বলল, নামাজে যাবেন না? না। সোজা জবাবটা মোটেও পছন্দ হলো না। খানিক রেগে বলল, কেন? রোদের পাশ থেকে জবাব নেই। মেঘা খিটখিটে স্বরে উচ্চারণ করলো হিসিয়ে, জালিম লোক, সবাই নামাজে যাচ্ছে বাড়ির, আর এনার নামাজ কালাম নেই। রায়নমুখ কোথাকার। আর এক মুহূর্ত থামলো না। ওর বিড়বিড়ানো কিছুটা হলেও রৌদ্রের কানে পৌঁছেছে। রৌদ্র চোখ সরু করলো, মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। সে জালিম নয় মোটেও। ঘর হতে বেরিয়ে চুল মুছতে মুছতে সোজা নিচে নেমেছে মেঘা। তোফায়েল কাবির, তৌসিফ কাবির ড্রয়িং রুমে বসে। পরনে টান টান সাদা পাঞ্জাবি পায়জামা। ছেলেরা নিচে নামলেই সবে মিলে নামাজে বেরোবেন এখন। খানিকের মধ্যে আদ্র আর শুভ্র একসাথে নামলো। দুই ভাইয়ের পরনে সাদা পাঞ্জাবি। দুই কর্তা আর তাদের ছেলেরা পুরোপুরি অভিন্ন। দেখলে চোখ ভরে যায়। দাম্ভিক চার বাপ ছেলে। মেঘা টেবিলের পাশে চেয়ার টেনে বসেছে। একখানা আপেল নিয়ে কামড় বসালো। আদ্র নেমে মোলায়েম কণ্ঠে বলল দুই কর্তার উদ্দেশ্যে, চলুন, দেরি হয়ে যাচ্ছে।
কর্তারা দাঁড়িয়ে পা বাড়ালেন একসাথে। শাহিনা কাবির তড়িঘড়ি করে কিচেন থেকে বেরোলেন। এই শুক্রবারের দিনটা তার কাছে বেশ ভালো লাগে। বাবা ছেলেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে বের হয়। এই মুহূর্তটা দেখা থেকে মিস করেন না তিনি। সবাইকে একসাথে বেরোতে দেখে গাল ভরে প্রশান্ত হাসলেন তিনি। আচানক নজর সিঁড়ির দিকে যেতে অস্ফুটে উচ্চারণ করলেন, রৌদ্র। মেঘার কানে পৌঁছেছে নামটা। মেঘা শাহিনা কাবিরের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালো। ফিটফাট হয়ে নেমে আসতে রৌদ্র, পরনে কালো পাঞ্জাবি, সাদা পাজামা, চুলগুলো সুন্দর মতো গুছিয়ে রাখা। শ্যামলা পুরুষের গড়নের সাথে কালো পাঞ্জাবিটা বেশ ভালোই মানিয়েছে। অবশ্য রৌদ্রকে শ্যামলা বলা চলে না, উজ্জ্বল শ্যামলা বা ফর্সা বললেও ভুল হবে না। সুদর্শন সে, মারাত্মক সুদর্শন, গালে খোঁচা খোঁচা দাড়ি। রৌদ্র চোয়ালে হাত বোলালো। অতঃপর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে দাম্ভিক ভঙ্গিতে নামছে যুবক। অ্যাপেলে তৃতীয় কামড় বসাতে গিয়ে থামল মেঘা। অবিশ্বাস্য বৃহৎ নয়নে তাকিয়ে রইল। রৌদ্র নেমে আসা মাত্রই শাহিনা কাবির প্রশ্ন করলেন ওর পোশাক দেখে, এভাবে কোথায় যাচ্ছিস রৌদ্র? নামাজে? কঠিন ভঙ্গিতে কঠিন জবাব বেপরোয়া ছেলে। শাহিনা কাবির বোধহয় ভুল শুনলেন। চোখ কষলে পুনরায় শুধলেন সন্দিহান হয়ে, হ্যাঁ, মসজিদে যাচ্ছি। তবদা খান ভদ্রমহিলা, দুই কর্তাসহ বাড়ির দুই ছেলেও কণ্ঠ শুনে সদরের কাছে দাঁড়িয়ে পড়েছে। তারাও বোধহয় নিজেদের কানকে অবিশ্বাস করলেন। বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে রইলেন তারাও। শাহিনা কাবির গলা ভিজিয়ে তরতরিয়ে ডাকেন, রুবিনা কোথায়? দেখে যা তোর ছেলেকে। রুবিনা কাবির কিচেন হতে বেরোতেই ছেলেকে দেখলেন সর্বপ্রথম। পাঞ্জাবি পরে না রৌদ্র, শেষ কবে পরেছিল মনেই নেই। টি শার্টের উপরে ব্লেজার জ্যাকেট, এটাই তার ড্রেস আপ। সাধারণত সব পোশাকে রৌদ্রকে মানায়, তবে পাঞ্জাবিতে আরও বেশি। সব ছেলেদেরই বোধহয় মানায়, রৌদ্রকে একটু বেশি। রুবিনা কাবির থম মেরে দাঁড়িয়ে দেখেন। এক মুহূর্ত পর পলক ফেলে এগিয়ে এসে বলেন, নামাজে যাচ্ছিস? হুঁ। সহসা হাসি ফুটল মমতাময়ীর ঠোঁটে, ছলছল করল দু চোখ। সত্যি? আলহামদুলিল্লাহ। যা বাবা, শুক্রবারে নামাজ দেরি হয়ে যাচ্ছে। দেখ সবাই তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রৌদ্র বেশি পরোয়া করল না কারোরই। সবাই যে চরম অবাক হয়েছে ওকে দেখে তা ঠিক বুঝতে পেরেছে বেপরোয়া ছেলে। একসাথে কতগুলো জোড়া দৃষ্টি অবাক লোচনে তাকিয়ে আছে। পথে কদম বাড়াতে গিয়ে একটু থামল রৌদ্র। মেঘা এখনো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রৌদ্র থেমে বাম দিকে ঘাড় কাত করে, বাঁকা চোখ একবিংশির সহজ মুখপানে তাক করে ভরাট কণ্ঠে উচ্চারণ করে, আমি জালিম নই ইডিয়েট।